সকালবেলা সম্ভবত শুনতে পেলাম যে রাষ্ট্রপতি যিনি শাহাবুদ্দিন চুপ্পু, যিনি প্রায় 1.5 বছর গৃহবন্দী ছিলেন, ওনার ভাষ্য উনি গৃহবন্দী ছিলেন, ডক্টর মোহাম্মদ ইউনূস তাকে নাকি ঘর থেকে বের হতে দেন নাই, তার পিএসকে নাকি তার থেকে সরিয়ে নেওয়া হয়। তো শাহাবুদ্দিন চুপ্পু, আমি যেটা শুনতে পারলাম যে ওনাকে নাকি রাষ্ট্রপতি বহাল রাখার চিন্তা করা হচ্ছে। প্রথম কথা, যেদিন 5 আগস্টে শেখ হাসিনাকে এই দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়, সেদিন কিন্তু চুপ্পুরও চলে যাওয়ার কথা ছিল। চুপ্পুর তো এখানে থাকার কোনো প্রকার নৈতিক ক্ষমতা কিন্তু তার নাই। কিন্তু এটার পরও শুধুমাত্র দয়া করে, আমি শব্দটা বারবার বলবো, শুধুমাত্র দেশের স্বার্থে দয়া পরবশত আমরা ছাত্ররা এবং পলিটিক্যাল পার্টিগুলা চুপ্পুকে ওই সময় ক্ষমতায় রেখেছিল, বা রাষ্ট্রপতি আকারে একজন পুতুল রাষ্ট্রপতি হিসেবে ওই সময় বহাল রাখে। এই নতুন সরকার, একটা গণতান্ত্রিক সরকার আসার পর আমরা কোনোভাবে আশা করি না যে পুরনো যে আওয়ামী লীগের সরকার সেটার একটা লেঞ্জা নিয়ে সরকার শুরু করবে, পার্লামেন্টারি কাজ কারবার শুরু করবে। আমি খুব বেশি দীর্ঘ কথা বলবো না, যেহেতু ফাহিম ভাই বলছিলেন যে কিছু কথা অ্যাড করতে। যেহেতু আমি একটা জেনারেশনের প্রতিনিধিত্ব করি, সেই স্বার্থেই আসলে হয়তো কিছু টেক দিয়ে রাখা প্রয়োজন। কারণ আমি বর্তমানে যে পর্যায়ে আছি সেখানে আমার নির্দিষ্ট কোনো দলকে রিপ্রেজেন্ট করার পরিবর্তে আসলে একটা সময়কে রিপ্রেজেন্ট করা এবং বাংলাদেশের ভবিষ্যতের কথা ভাবাটা বেশি গুরুত্বপূর্ণ আমি মনে করি। সো সেই জায়গা থেকে হয়তো একজন ছাত্রী হিসেবে এই নতুন প্রজন্মের একজন বলা যায় যোদ্ধা হিসেবেই আমার কিছু মন্তব্য আমি করতে চাই। গত 5 আগস্ট 2024 সালে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পরে আমরা সবাই জানতাম যে এখানে আইনশৃঙ্খলা বাহিনীর একটা বিশাল রিফরমেশন হতে যাচ্ছে এবং আমাদের নতুন যে একটা অন্তর্বর্তীকালীন সরকার হবে, সেই অন্তর্বর্তীকালীন সরকার নানানভাবে আসলে হয়তো এই রিফরমেশনগুলো করবে। তারা আমলাতন্ত্রের ক্ষেত্রে একটা বড় ধরনের রিফরমেশন আনবে এবং ইভেন আর্মিরও যারা হচ্ছে যে আপনার বিভিন্ন হত্যাযজ্ঞের সাথে জড়িত ছিল তাদের বিচার তারা করবে, পিলখানা হত্যাকাণ্ডের বিচার হবে। আমাদের এই এক্সপেকটেশনগুলো তো কোনো অমূলক ছিল না। অবশ্যই 1400 মানুষ যেখানে একটা গণহত্যার শিকার হয়, সেটার পরবর্তীতে যে সরকার আসে, সেই সরকারের কাছে মানুষ যখন এক্সপেক্ট করে যে গত 17 বছরের যে চুরি, দুর্নীতি, লুটপাট, খুন, রাহাজানি হয়েছে সেটার একটা বিচার হবে। কিন্তু আমরা দেখেছি যে সরকার বিভিন্ন সময়ে কিন্তু তার যে সিদ্ধান্ত, পুলিশ রিফরমেশন বলি বা আমলাতন্ত্র রিফরমেশন বলি, সেই সিদ্ধান্ত থেকে বারবার সে কিন্তু পিছপা। অনেক উপদেষ্টা সরকারের ভিতরেই, যেহেতু 23 জন উপদেষ্টা ছিলেন, অনেক উপদেষ্টা আমি দেখেছি তারা কিন্তু নানানভাবে তারা নিজেদেরকে কিন্তু যথেষ্ট কেপেবল মনে করতেন না। তাদের মধ্যে কিন্তু এক ধরনের ইনকনফিডেন্স কাজ করতো। সেই ইনকনফিডেন্স থেকে বের হওয়ার উপায় হিসেবে অনেকে আমলাতন্ত্রের দ্বারস্থ হয়েছিলেন, অনেকে আমলাতন্ত্রের সাথে কম্প্রোমাইজ করেছেন। কেন আসলে পুলিশ রিফরমেশন হলো না? কেন পুলিশের শুধুমাত্র 61 জন পুলিশকে আমরা দেখেছি এখনো পর্যন্ত গ্রেফতার হতে? তার কারণ হচ্ছে সরকার নানানভাবে এই যে পুলিশি ব্যবস্থা, আমাদের যে একটা ব্যুরোক্রেটিক সিস্টেম, সেই সিস্টেমের কাছে সে কিন্তু কম্প্রোমাইজড হয়ে গেছে এবং সরকার নিজেও বুঝতে পারবে না কোন সময় সে আসলে এই আমলাতন্ত্রের হাতে কম্প্রোমাইজ হয়ে যাবে। এবং আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, বাংলাদেশ চালায় আসলে আমলারা। এবং এই যে সরকার তো চেঞ্জ হয়, 5 বছর 10 বছর পর পর সরকার চেঞ্জ হয়ে যায়, কিন্তু এই আমলারা তারা কিন্তু 10 বছর 20 বছর 30 বছর পর্যন্ত ওই সচিবালয়ের 4 দেয়ালের মধ্যে থাকে এবং তারা কিন্তু ওই সচিবালয়ের ভিতর থেকে বাংলাদেশটাকে চালায়। এবং আমরা কিন্তু 1.5 বছরে দেখেছি অনেক গুজব, সরকারে এটা করেছে ওইটা করেছে, আবার সরকারকে উপদেষ্টাদের এসে ব্যাখ্যা দিতে হচ্ছে যে না, ঘটনাটা এরকম ঘটে নাই, আসলে একটা গুজব ছড়িয়েছে। কেন? আমলারাই হচ্ছে যে ঘটনাকে টুইস্ট করে দিত, টুইস্ট করে সরকারকে নানানভাবে বিপাকে ফেলতো। এই ঘটনাগুলো আমরা জানি। সেই পরিপ্রেক্ষিতে বলতে চাই যে আমলারা কোনোভাবেই চায় না যে এখানে জুলাই সনদ কোনোভাবে বাস্তবায়ন হোক, এবং জুলাই সনদ বাস্তবায়ন না হওয়ার জন্য যত ধরনের পন্থা রাষ্ট্রের প্রতিটি ইনস্টিটিউট এবং পুরনো ব্যবস্থার সৈনিক তারা নিতে চায়, সব কিছুই কিন্তু তারা বিএনপির মধ্য দিয়ে বাস্তবায়ন করতে চাচ্ছে। এবং এই পুরনো ব্যবস্থা নানানভাবে কিন্তু তারা বিএনপির উপর জেঁকে বসেছে। এটা হচ্ছে একটা সহজ স্বীকারোক্তি। সেই ক্ষেত্রে আমার, যেহেতু বিএনপি বর্তমানে ক্ষমতায় আছে, 209টা সিট নিয়ে তারা সরাসরি বিএনপি থেকে এসেছে,
তাদের বিদ্রোহী প্রার্থীরা অনেকে নির্বাচন করেছেন, অনেক জায়গায় হয়তো বিদ্রোহী প্রার্থী না থাকলে ওরা আরো 15-20টা সিট বেশি পেতে পারতো। তাই বিএনপির মধ্যে একটা কনফিডেন্স কাজ করতে পারে যে না, সে হয়তো আরো অনেক বছর ক্ষমতায় থাকতে চায়। কিন্তু বিএনপি যেটা বুঝতে পারছে না, বা হয়তো বুঝতে পারছে, তারা এটা স্বীকার করতে যাচ্ছে না যে এটা 1990 সাল না, এটা 2008 সাল না, এটা 2024 সালের একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে তৈরি হওয়া একটা বাংলাদেশ। তারা যদি মনে করে থাকে, বা আমাদের যারা মন্ত্রী এমপিরা আছেন, বা আমাদের যিনি প্রধানমন্ত্রী আছেন, তার কানের কাছে যদি কেউ এই বুদ্ধি পরামর্শ দিয়ে থাকে যে জুলাই সনদকে বাইপাস করে তারা আসলে সরকার টিকিয়ে রাখতে পারবে, তারা আসলে ভুল মনে করছে। বাংলাদেশ একটা বড় ধরনের সাংবিধানিক সংকটের দিকে পা বাড়াবে। একই সাথে জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয়, বাংলাদেশ একটা বড় ধরনের রাজনৈতিক সংকটে পড়তে যাচ্ছে। এবং আমি মনে করি যে বিএনপিকে মানুষ এই কারণেই ভোট দিয়েছে, কারণ মানুষ মনে করে যে বর্তমান যে সংকটের মধ্যে আমরা আছি, এটা থেকে উত্তরণ করা শুধুমাত্র বিএনপির পক্ষেই সম্ভব। কিন্তু বিএনপি যদি তার এই লোডটা বুঝতে না পারে, তার এই ক্যালিবারটা সে বুঝতে না পারে, তাহলে বাংলাদেশকে কিন্তু সে বড় ধরনের রাজনৈতিক ঝুঁকিতে ফেলবে। গত 10-15 দিনে সরকার গঠন হওয়ার পর থেকে আমরা দেখতে পাচ্ছি বিএনপির কিন্তু কিছু উদ্যোগ আমি ব্যক্তিগতভাবে প্রশংসা করেছি, যেমন এলডিজি পিছানোর একটা গ্র্যাজুয়েশন পিছানোর একটা উদ্যোগ তারা নিয়েছেন। বাংলাদেশের অর্থনৈতিকভাবে পুনরায় রিবুট করার একটা চিন্তা তারা করছেন। কৃষক কার্ডের কথা বলছেন, ফ্যামিলি কার্ডের কথা বলছেন। বাংলাদেশের যে 20% থেকে 30% মানুষ একদমই হতদরিদ্র, তাদেরকে কিভাবে করে আপলিফট করতে পারেন, তাদেরকে কিভাবে দুমুঠো খাওয়ারের ব্যবস্থা করতে পারেন, এটা কিন্তু তাদের প্রধান কনসার্ন। এবং বিএনপি মনে করতে পারে যে হয়তো যদি তারা ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করে দেয় বা ইকোনমিটা সাস্টেইন করে, তাহলে হয়তো তারা এই পরিস্থিতি থেকে মোকাবেলা করতে পারবে। কিন্তু কথাটা সত্য না, কারণ সমস্যাটা দ্বিমুখী। মানে বর্তমানে যেমন এটা একটা অর্থনৈতিক সমস্যা, পাশাপাশি এটা একটা রাজনৈতিক সমস্যা। আপনি একটাকে মোকাবেলা না করে শুধুমাত্র অর্থনৈতিক সমস্যাটা সমাধানের মধ্য দিয়ে কোনোভাবে পার পেতে পারবেন না। আর একটা কথা, যদি বর্তমানে আজকে গণভোটে প্রায় 70% হ্যাঁ ভোটের মধ্য দিয়ে না ভোট পড়েছে 2.5 কোটি, সেই জায়গায় হ্যাঁ ভোট পড়েছে অলমোস্ট 5 কোটি, তার মানে অলমোস্ট দ্বিগুণ। সেই দ্বিগুণেরও বেশি যখন হ্যাঁ ভোটের মধ্য দিয়ে আমাদের জুলাই সনদ গণভোটে পাশ হয়ে এসেছে, সেই গণভোটকে কোনোভাবে যদি এখানে বাইপাস করার চেষ্টা করা হয়, তাহলে সামনের দিনে এখানে বাংলাদেশ বিরোধী যে শক্তিগুলা, যারা বাংলাদেশকে নানানভাবে আনস্টেবল করে রাখতে চায়, গত 1.5 বছরে আমরা দেখেছি যে অরাজনৈতিক শক্তি, যারা রাজনীতিতে যাদের কোনো অংশগ্রহণ নাই, যারা কোনো পলিটিক্যাল পার্টির অংশ না, কিন্তু বাংলাদেশকে প্রতি মুহূর্তে অস্থিতিশীল রেখে তারা ব্যক্তিগত মুনাফা তারা আদায় করে নিত, সেই গোষ্ঠীগুলো কিন্তু ফ্যাসিলিটেটেড হয়েছে। কেন হয়েছে? এই সংস্কারের কথা বলে, যে বিএনপি সংস্কার চায় না, গণতন্ত্রপন্থী দলগুলো সংস্কার চায় না, এবং সংস্কার চাইলে, এবং সংস্কার কারা চায়? যারা দেশটাকে নানানভাবে আনস্টেবল করতে চায়। এই ফর্মে একটা ন্যারেটিভ আসলে দেশের মধ্যে ছড়ানো হয়েছে। এখান থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের এই জুলাই সনদ, আমাদের দেশের যে একটা কাঙ্ক্ষিত সংস্কার, আমাদের এই যে প্রত্যেকটা ইনস্টিটিউশনাল রিফরমেশন, সেই রিফরমেশনের পথেই আসলে বাংলাদেশকে হাঁটতে হবে। এবং আমাদের বিদ্যমান যে রাজনৈতিক দলগুলো যারা ক্ষমতায় আছে বা যারা বিরোধী পক্ষে আছে, তারা যত দ্রুত বুঝতে পারবে যে বাংলাদেশের বর্তমান সংকট উত্তরণের একটাই উপায় সংস্কার এবং জুলাই সনদে বাস্তবায়ন, যত দ্রুত বুঝতে পারবে আমরা তত বেশি আসলে একটা সাস্টেইনেবল ইকোনমি প্লাস সাস্টেইনেবল পলিটিক্যাল সিস্টেমের দিকে যেতে পারবো। অনেকেই, আমার পূর্ববর্তী বক্তা দিদার ভাই ছিলেন, উনি বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির কথা বলছিলেন। আমিও বলেছি, যখন 5 আগস্টের পরবর্তীতে যখন আমাদের চোখে অনেক স্বপ্ন ছিল, তখন কিন্তু আমি বলেছি যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর যখন 2026 সালে ইলেকশনের আগে আপনারা যদি একটু মাঠে ঘাটে ঘুরে দেখেন, তাহলে আপনারা দেখবেন যে মানুষ কিন্তু দেখা যাচ্ছে ওই পুরোনো কাঠামোর মধ্যে কিন্তু এখনো ভরসাটা করতে চায়। তার মানে মানুষই যে সব পরিবর্তন চায়, মানুষ যে আবার সব রাজনৈতিক কাঠামো পরিবর্তনে যাচ্ছে, মানুষ যে তার ভিতর থেকে সব ধরনের বাংলাদেশকে আপাতমস্তক চেঞ্জ করে ফেলতে যাচ্ছে, এটা ভাবার আসলে কোনো কারণ নেই। মানুষ কিন্তু পরিবর্তনে চায়, আবার সেই সাথে সে স্বাভাবিক জীবনে তার রাজনৈতিক পার্টি বলি, তার স্বাভাবিক জীবনযাপন বলি, তার যে সাধারণ চিন্তা ভাবনা, সেখানে ক্ষেত্রে খুব বেশি পরিবর্তন সে আনতে চায় না। তো বাংলাদেশের মানুষের ভিতরে যে একটা অন্তর্গত বিপ্লব হয়ে গেছে, এটা ভাবার আসলে কোনো কারণ নেই।
বর্তমান কাঠামোগুলো আছে, আমাদের আমাদের যে সংবিধানের যে তিনটা ক্ষেত্র আছে সবগুলোর মধ্যে যাতে হচ্ছে একটা পাওয়ার ব্যালেন্স তৈরি করা যায়, তাহলে আস্তে আস্তে এই প্রতিষ্ঠানগুলো গণতান্ত্রিক হবে। পরিবর্তনগুলো একদিনে হবে না, কিন্তু পরিবর্তনের পথে হাঁটতে হলে অবশ্যই আমাদের এই যে নতুন সংসদ আসতে যাচ্ছে তাদেরকে আসলে এই পরিবর্তনে বাস্তবায়ন করতে হবে। এই মর্মে আরেকটা কথা বলে রাখতে চাই যে আজকে সকালবেলা সম্ভবত শুনতে পেলাম যে রাষ্ট্রপতি যিনি শাহাবুদ্দিন চুপ্পু, যিনি প্রায় 1.5 বছর গৃহবন্দী ছিলেন, ওনার ভাষ্য উনি গৃহবন্দী ছিলেন, ডক্টর মোহাম্মদ ইউনূস তাকে নাকি ঘর থেকে বের হতে দেন নাই, তার পিএসকে নাকি তার থেকে সরিয়ে নেওয়া হয়। তো শাহাবুদ্দিন চুপ্পু, আমি যেটা শুনতে পারলাম যে ওনাকে নাকি রাষ্ট্রপতি বহাল রাখার চিন্তা করা হচ্ছে। প্রথম কথা, যেদিন 5 আগস্টে শেখ হাসিনাকে এই দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয় সেদিন কিন্তু চুপ্পুরও চলে যাওয়ার কথা ছিল। চুপ্পুর তো এখানে থাকার কোনো প্রকার নৈতিক ক্ষমতা কিন্তু তার নাই, কিন্তু এটার পরও শুধুমাত্র দয়া করে, আমি শব্দটা বারবার বলবো, শুধুমাত্র দেশের স্বার্থে দয়া পরবশত আমরা ছাত্ররা এবং পলিটিক্যাল পার্টিগুলা চুপ্পুকে ওই সময় ক্ষমতায় রেখেছিল, বা রাষ্ট্রপতি আকারে একজন পুতুল রাষ্ট্রপতি হিসেবে ওই সময় বহাল রাখে। এই নতুন সরকার, একটা গণতান্ত্রিক সরকার আসার পর আমরা কোনোভাবে আশা করি না যে পুরনো যে আওয়ামী লীগের সরকার সেটার একটা লেঞ্জা নিয়ে সরকার শুরু করবে, পার্লামেন্টারি কাজ কারবার শুরু করবে। আমরা আশা করবো যে নতুন সংসদে যখন অধিবেশন হবে তখন নতুন স্পিকার, ডেপুটি স্পিকার এবং নতুন রাষ্ট্রপতির মধ্য দিয়ে হবে। পুরনো ব্যবস্থার এবং পুরনো সরকারের কোনো ল্যাঞ্জা নিয়ে আমরা নতুন সরকার দেখতে চাই না। তো আশা করি যে সরকার খুব দ্রুত তাদেরকে যারা বুদ্ধি পরামর্শ দিচ্ছে এবং নানানভাবে এই আমলাতান্ত্রিক ব্যবস্থা, এই পুলিশি ব্যবস্থা সবকিছুর মধ্য দিয়ে আসলে পুনরায় এই নবনির্বাচিত সরকারকে ঘুরপাক খাওয়াতে চায়, সেই অলিগলিগুলা এবং সেই ট্র্যাপগুলা আমাদের সরকার বুঝতে পারবে এবং তারা অতি দ্রুত আমাদের যে নতুন বাংলাদেশের যে স্বপ্নগুলো ছিল এই জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা যে স্বপ্ন দেখেছিলাম সেই স্বপ্নগুলো বাস্তবায়নের পথে হাঁটবে। বাংলাদেশের মানুষের অনেক আশা আছে আমাদের রাজনৈতিক দলগুলোর প্রতি। গত 1.5 বছরে আমরা দেখেছি মানুষ বারবার কিন্তু স্বপ্নভঙ্গ হয়েছে, আবার মানুষ কিন্তু আশা করেছে যে না, হয়তো কোনো পরিবর্তন হবে, হয়তো কিছু চেঞ্জ হবে। এবং আমি এখনো আশা করতে চাই যে হয়তো আমাদের পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে কিছুটা হলেও পরিবর্তন হয়েছে, হয়তো তাদের মধ্যে কিছুটা হলেও লজ্জা শরম তৈরি হয়েছে এবং তারা হয়তো কিছুটা হলেও দেশটাকে ভালোবাসে। এবং আমি ওই সামান্য আমি মনে করি যে সামান্য যদি আপনাদের মধ্যে দেশের প্রতি ভালোবাসা, দেশের প্রতি লায়াবিলিটি থাকে, আপনারা দেশটাকে আসলে পরিবর্তনের দিকে নিয়ে যান। এবং আপনাদের হাত ধরেই আমাদের জনগণের যে খাসলতকে আমরা দোষারোপ করে থাকি, আমাদের জনগণের খাসলত, আমাদের এই যে আমলাতান্ত্রিক ব্যবস্থা, সেই সবকিছুকে আমরা পরিবর্তন করতে পারবো। তো এই খুব বেশি হয়তো আশা করছি, আবার মনে হয় যে না, খুব বেশি আশা না, পরিবর্তনের কথা বলাই তো আসলে আমাদের দায়িত্ব।